বন্ধুগণ, লিটারেচার জোনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি ইংরেজি সাহিত্যের প্রথম অংশ অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে বলেছিলাম ইংরেজি সাহিত্যের যুগ ও ইতিহাস সম্পর্কে সমস্ত রকমের তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে তুলে ধরব। আজকের আলোচ্য বিষয় ইংরেজি সাহিত্যের ইতিহাসের প্রথম অংশ অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো বন্ধুরা, এখন শুরু করা যাক। ওল্ড ইংলিশ পিরিয়ড যা শুরু হয়েছিল 450 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1066 খ্রিস্টাব্দে। 450 খ্রিস্টাব্দে জার্মান জাতি অর্থাৎ অ্যাঙ্গেলস, স্যাক্সনস ও জুটস তারা ব্রিটেন দখল করার পর ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হয় এবং 1066 খ্রিস্টাব্দে নরমান কনকুয়েস্ট বা ব্যাটেল অফ হেস্টিংস এর মাধ্যমে এই যুগের অবসান ঘটে। এখন আমি কথা বলবো ওল্ড ইংলিশ পিরিয়ড এর ঐতিহাসিক প্রেক্ষাপট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে। তো বন্ধুরা, আপনাদের মনে রাখার সুবিধার্থে ঐতিহাসিক ঘটনাবলীগুলোকে আমি একটি সূত্রের সাহায্যে বলছি। সূত্রটি হলো ক্র্যাভেন, CRAVN। এখানে সি বলতে বোঝানো হয়েছে কেল্টস, আর বলতে রোমান কনকুয়েস্ট, এ বলতে অ্যাংলো স্যাক্সন ইনভেশন, ভি বলতে ভাইকিং ইনভেশন, এন বলতে নরমান ইনভেশন। অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু থেকে শেষ পর্যন্ত এইসব ঘটনাবলীর সাক্ষী ছিল এবং এইসব ঘটনাবলীকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম দিকে ব্রিটেনের আদিম নিবাসীরা ছিল কেল্টস উপজাতি। ওই সময় ব্রিটেনের জমিগুলি ছিল খুবই উর্বর এবং শান্তি শৃঙ্খলা বজায় ছিল। ব্রিটেনের মানুষ খুব নিরাপদে ছিল, কারণ বহিঃশত্রুর আক্রমণের কোনো ভয় ছিল না। কিন্তু রোমানরা বারবার ব্রিটেন আক্রমণ করেছিল, কারণ সেই সময় রোমানরা খুব শক্তিশালী ছিল। শেষ পর্যন্ত 55 খ্রিস্টাব্দে রোমানরা ব্রিটেন জয় করেন। কিন্তু রোমানদের সাথে কেল্টসদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কারণ রোমানরা কেল্টসদেরকে নিরাপত্তা প্রদান করত এবং বহিঃশত্রুর আক্রমণ থেকেও রক্ষা করত। রোমানরা ব্রিটেনকে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এবং ব্রিটেনের ভাষা ছিল ল্যাটিন। এই পরিপ্রেক্ষিতে আর একটা কথা বলে রাখি, ইংরেজি বর্ণমালার উদ্ভব হয়েছিল ল্যাটিন ভাষা থেকে। এবার ঘটনাতে আসা যাক। 407 খ্রিস্টাব্দে রোমানরা ব্রিটেন ছেড়ে চলে যায়, কারণ সেই সময় ভিজিগোথস নামে এক হিংস্র জাতি রোম আক্রমণ করেছিল। তাই নিজের দেশকে ভিজিগোথসদের হাত থেকে বাঁচানোর জন্য স্থায়ীভাবে ব্রিটেন ছেড়ে রোমে চলে যায়। আর এদিকে রোমানদের যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে পিক্টস ও স্কটস নামে দুই হিংস্র জাতি ব্রিটেন আক্রমণ করে। ঠিক ওই সময় জার্মানি জাতি অ্যাঙ্গেলস, স্যাক্সনস ও জুটস কেল্টসদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ও ব্রিটেনকে পিক্টস ও স্কটসদের হাত থেকে রক্ষা করে। 407 খ্রিস্টাব্দে নাগাদ অ্যাঙ্গেলস, স্যাক্সনস ও জুটস এরা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং কিছুদিন পর জুটসরা ব্রিটেন ছেড়ে চলে যায়। আনুমানিক 737 খ্রিস্টাব্দে ভাইকিংসরা ব্রিটেন আক্রমণ করে। এই সময় ব্রিটেনের সিংহাসন ছিল কিং অ্যালফ্রেড। তিনি তখন সিংহাসনে বসেছিলেন।
তিনি রাজ্যের সমস্ত রাজাদের একজোট করে ভাইকিংসদের বিরুদ্ধে লড়াই করেন এবং ভাইকিংসদের ব্রিটেন ছাড়তে বাধ্য করেন। আনুমানিক 1066 খ্রিস্টাব্দ নরমানরা ব্রিটেন দখল করে, যা নরমান কনকুয়েস্ট বা ব্যাটল অফ হেস্টিংস নামে পরিচিত। এই যুদ্ধ শুরু হয়েছিল নরমানস ফ্রান্স এর ডিউক উইলিয়ামের সাথে ইংল্যান্ডের রাজা হ্যারল্ড এর যুদ্ধে উইলিয়াম বিজয়ী হন এবং এখানে ওল্ড ইংলিশ পিরিয়ড এর অবসান ঘটে। এখন আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড এর সাহিত্য সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, ওই সময়ের সাহিত্য ছিল মৌখিক, অর্থাৎ মুখে মুখে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম পর্যন্ত চলে আসতো। কারণ সেই সময় কোনো ছাপাখানা ছিল না, বইও ছিল না। সেই যুগের 4টি প্রধান ম্যানুস্ক্রিপ্ট বা পুঁথিপত্র ছিল। সেগুলি হলো জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, এক্সেটার কোডেক্স বা এক্সেটার বুক, ভার্সেলি কোডেক্স বা ভার্সেলি বুক, নোভেল কোডেক্স। এই 4টি ম্যানুস্ক্রিপ্ট ছিল। এখন আমি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের প্রধান প্রধান কবিতা বা মেজর পোয়েট্রি সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, ওই সমস্ত সময়ে প্রধান কবিতাগুলির মধ্যে বিউলফ, উইডসিথ, ডিরডস ল্যামেন্ট, দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, দ্য ব্যাটল অফ ম্যালডন, ড্রিম অফ দ্য রুড, এই সমস্ত কবিতাগুলোর সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমি এক এক করে প্রত্যেকটি কবিতার বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। বিউলফ, এই কবিতাটিতে ব্রিটেনের জাতীয় মহাকাব্য নামেই ধরা হয় বা এপিক পোয়েম বলা হয়। যদিও বিউলফ ছিলেন একজন স্ক্যান্ডিনেভিয়ান যোদ্ধা। এই মহাকাব্যের লেখক সম্পর্কে আজ পর্যন্তও জানা যায়নি। এটি 3182 লাইনের একটি কবিতা, যা নোভেল কোডেক্স পুঁথিতে পাওয়া গেছে। এরপর আমি এই মহাকাব্যের সারসংক্ষেপ বলছি। বিউলফ ছিলেন গিটসের এক প্রধান যোদ্ধা। ডেনমার্কের রাজা হ্রথগার তার রাজ্যের একটি মিড হল বানান। সেই হলঘরে এসে তার রাজ্যের মন্ত্রীরা, আমলারা, তারা নাচ, গান, মজা, মদ্যপান, নানা রকম আমোদ প্রমোদের মাধ্যমে সময় কাটাতো। প্রত্যেক রাত্রে জেনাড্রাল নামের দৈত্য ওই মিড হলে হামলা চালাতো এবং ওই হলে থাকে মন্ত্রী, আমলা এবং অন্যান্য মানুষরা। নিরাপত্তার জন্য রাজা হ্রথগারের কাছে আবেদন করল। তা শোনার পর রাজা হ্রথগার সেই সময়কার মহান বীর যোদ্ধা বিউলফ এর সাহায্য প্রার্থনা করলেন। বিউলফ এসে জেনাড্রালকে হত্যা করেন এবং তারপর জেনাড্রালের মাকেও হত্যা করেন। তারপর তিনি গিটস রাজ্যে ফিরে আসেন এবং গিটসের লোকেরা তাকে রাজার আসনে বসায়। কয়েক বছর রাজত্ব করার পর গিটস রাজ্যে এক ভয়ঙ্কর ড্রাগন হানা দেয়। বিউলফ ওই ড্রাগনকেও হত্যা করেন এবং নিজে গভীরভাবে আহত হন। শারীরিকভাবে খুব ক্ষয়ক্ষতির ফলে কিছুদিন পর তিনি মারা যান। তো বন্ধুরা, এখানে আর একটি কথা বলে রাখি। এই গল্পের মধ্যে দৈত্য বলতে প্রধানত বোঝানো হচ্ছে আফ্রিকা দেশকে এবং ড্রাগন বলতে বোঝানো হচ্ছে চীন দেশকে। কারণ বিউলফ চীন ও আফ্রিকা জয় করতে চেয়েছিলেন। এর পরের
আলোচনার বিষয় উইটসিথ, যার আর এক নাম ট্রাভেলার্স সং। এটি 143টি লাইনের লেখা একটি কবিতা এবং উইটসিথ হলেন একজন পথিক। তিনি তার ভ্রমণ কাহিনী, ভ্রমণের অভিজ্ঞতা ও তার প্রতি মানুষের ভালোবাসা এই কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। এর পরের আলোচনা ডিয়ার্স ল্যামেন্ট। এটি হলো একজন মিনিস্টারের শোকগাথা। এই কবিতার মাধ্যমে মিনিস্টার অন্য একটি মিনিস্টারের দ্বারা তার পদচ্যুতি কাহিনী বলেছেন। পরবর্তী কবিতা হলো দ্য সিফেরার। এই কবিতায় একজন নাবিকের জীবন কাহিনী বর্ণিত আছে। সমুদ্রের আবহাওয়া, ঝড়, বৃষ্টি, তুফান এবং তার নিঃসঙ্গময় জীবনের কথা পরিস্ফুটন ঘটেছে এই কবিতার মাধ্যমে। পরবর্তী কবিতা দ্য ওয়ান্ডারার। এই গল্পের একজন রাজকর্মীর কথা বর্ণিত আছে। তার প্রভুর মৃত্যুর পর তাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে সে একাকিত্ব অনুভব করছিল এবং তার প্রাক্তন প্রভুর সঙ্গে কাটানো সময়গুলোতে স্মৃতি রোমন্থন করেছে। অর্থাৎ দ্য ওয়ান্ডারার হলো একটি শোকগাথা। পরবর্তী কবিতা দ্য ব্যাটল অফ ম্যালডন। এটি একটি অসম্পূর্ণ কবিতা। এই কবিতার ইস্ট সেকশন এবং ভাইকিংসদের ঐতিহাসিক যুদ্ধের কথা বর্ণিত আছে। এটিতে ইংরেজ রাজা ব্রিথনট কিভাবে ভাইকিংসদের পরাজিত করেছিলেন এবং ব্রিটেন থেকে কিভাবে তাড়িয়েছিলেন সেই ব্যাপারে গভীরভাবে আলোচনা আছে। পরবর্তী কবিতা ড্রিম অফ দ্য রুট। এটি একটি ধর্মীয় কবিতা এবং ড্রিম ভিশন অর্থাৎ স্বপ্ন দেখে লেখা একটা কবিতা। কবিতাটিতে কবি একটি গাছকে ধরে আছেন। ওই গাছটি ক্রুশ কাঠকে বোঝানো হয়েছে। প্রত্যেকটিতে এখানে কাঠের কথা বলতে এখানে প্রকৃতপক্ষে যীশুখ্রিস্টের সেই ক্রুশ কাঠকে আমরা বলতে পারি। কবিতাটিতে রুড তার গল্প বলেছেন, কিভাবে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং উনাকে কিভাবে পেরেক মেরে কাঠের সঙ্গে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে উনাকে শাস্তি দেওয়া হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, সে কথাই এখানে। তো বন্ধুরা, ওল্ড ইংলিশ পিরিয়ডের কয়েকজন বিখ্যাত লেখকদের কথা আলোচনা করে আমরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিডে, ক্যাডমন, সেনুল্ফ, অ্যালফ্রেড দ্য গ্রেট। এবার আমরা বিডে সম্পর্কে আলোচনা করব। বিডে ছিলেন ওল্ড ইংলিশ পিরিয়ডের সবথেকে পুরনো কবি, যাকে সেন্ট বিডেও বলা হয় বা ভেনারেবল বিডে বা বিডে দ্য ভেনারেবল বলা হয়। তাঁর লেখা বিখ্যাত কবিতা এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, এটি ইংল্যান্ডের খ্রিস্টান এর ঐতিহাসিক ভিত্তি করে ল্যাটিন ভাষায় লেখা। এরপর ক্যাডমন, ওল্ড ইংলিশ যুগের প্রথম কবি, যিনি ওল্ড ইংলিশ ভাষায় প্রথম লেখালেখি করেন। তার লেখা অনেক কবিতা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটি কবিতা পাওয়া গেছে যার নাম হিম। এটি 9 লাইনের লেখা একটি কবিতা। এরপরে সেনুল্ফ, তিনি মূলত ধর্মীয় ব্যাপারে লেখালেখি করেছেন। তার লেখাগুলো আকারে বিশালাকার। তার বিখ্যাত লেখাগুলো হলো দ্য ফেটস অফ অ্যাপোস্টল,
নম্বর 2 জুলিয়ানা, নম্বর 3 ইলিন, নম্বর 4 খ্রিস্ট দ্য সেকেন্ড। এরপর কিং অ্যালফ্রেড, তিনি ওয়েসেক্সের রাজা ছিলেন। তিনি সমস্ত রাজ্যের রাজাদের সম্মিলিত করে ভাইকিংসদের ব্রিটেন থেকে তাড়িয়েছিলেন। তিনি ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় বইগুলোকে অনুবাদ করেছিলেন। তিনিই একমাত্র রাজা যাকে গ্রেট উপাধি দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন এবং ইংরেজি সাহিত্যের পরবর্তী যুগ সম্পর্কে ভিডিওগুলোতে ভালোভাবে আলোচনা পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আমরা যাতে ভালো করে দেখাতে পারি সেটার সুবিধা করে দেবেন এবং মনে করে লাইক শেয়ার করবেন।